বিয়ের 2 দিনের মাথায় জানতে পারলাম আমি মা হতে চলেছি। তবে এই বাচ্চাটা তার না, যার সাথে আমার 2 দিন আগে বিয়ে হয়েছে। বাচ্চাটা আর্কিটেক্ট শারহান খানের, যে আমাকে খুব ভালোবাসে আর আমাকে লুকিয়ে বিয়েও করেছিল। এই বাচ্চাটা আমাদের ভালোবাসারই অংশ। অনেক ভালোবাসতেন উনি আমায়। তবে সামান্য অবিশ্বাসের কাছে হেরে গেল আমার নিঃস্বার্থ ভালোবাসা। আজ কারোর মুখের উপরে জোরে কথা বলতে পারি না বলে ভেঙে গেল আমার ভালোবাসার সম্পর্ক। যে কারোর কথায় বিশ্বাস করি বলে আমার অনাগত বাচ্চাটা হারালো বাবার পরিচয়। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমাকেই স্ত্রী মানে না, আর সেই লোকটা আমার বাচ্চাকে কখনো মেনে নিবে তা তো কল্পনার বাহিরে। সেই লোকটা নিজেই অন্য একটা মেয়ের সাথে লিভ ইনে থাকে। ওনার পরিবার আমাকে বিপুল টাকায় কিনে এনেছে ওনার জন্য। তবে উনি বাসর রাতেই জানালেন উনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন আর তার সাথেই থাকেন। তবে মেয়েটা স্পষ্ট ভাষী বলে ওনার পরিবার তাকে পছন্দ করে না। ওনাদের এমন বউ চাই যাকে তারা যেভাবে চায় সেভাবেই চালাতে পারবে, আর তাই আমাকে কিনে আনা হয়েছে। আমার স্বামী শিশির শিকদার আরও জানালেন আমার মতো একটা গরিব নোংরা জন্ম পরিচয়হীন মেয়েকে উনি কখনো স্ত্রীর মর্যাদা দিবেন না। উনি আমাকে বিয়ে করেছেন শুধুই বাবার সম্পত্তি আর তার বই প্রকাশনী, যার দায়িত্বে আমার স্বামী আছেন, সেটা না হারানোর ভয়ে। কারণ বিয়ে না করলে ওনাকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে, কথাটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ওনার বাবা মা। আর সেই জন্যই উনি আমাকে বিয়ে করলেন। কিন্তু ওনার সাথে ওনার রুমের কোনো কিছুতেই আমাকে কোনো অধিকার দিলেন না, শুধু ফ্লোরটা ব্যতীত। ওখানেই থাকতে বললেন আমায়। তবে ঘরের কাউকে এই বিষয় না জানাতে বললেন, নয়তো আমার সাথে যা হবে ভালো হবে না হুমকিও দিলেন। সংগ্রামী কোনো মানসিকতা আমার কখনোই নেই। থাকলে হয়তো আমি এই পরিস্থিতিতে কখনোই থাকতাম না। এদিকে বিয়ের পরের দিন সকালেই শাশুড়ি মা প্রতিবেশী কিছু ভাবিদেরকে নিয়ে আসলেন আমার সতীত্বের প্রমাণ খুঁজতে। বিছানার চাদর সাদা দিকে তাকিয়ে মুখ গোমড়া হয়ে গেল সবার, শাশুড়ি মা এবং ভাবিদেরও। আর শাশুড়ি মা যাওয়ার আগে ভাবিদেরকে ইশারা করে কি যেন বুঝিয়ে চলে গেলেন রুমের বাহিরে। ভাবিরা আমায় জিজ্ঞাসা করলো রাতে কি কিছু হয়নি। তখন আমার লজ্জায় মাথাটা যেন নুয়ে পড়ছিল। দেশের লোক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতা যথেষ্ট দেখালেও গোড়ামির দোষ বেশিরভাগই রয়ে গেছে। দেশের শিক্ষার হার বাড়লেও শিক্ষিতের হার মোটেও বাড়ছে না, এটা তার স্পষ্ট প্রমাণ। অতঃপর ভাবিদের উত্তর হিসাবে মাথা নিচু করা অবস্থায় মাথা নাড়িয়ে না সূচক মন্তব্য করলাম। ভাবিরা স্থান ত্যাগ করলেন। রাতে উনি রুমে এসেই আমার বাজু চেপে ধরলেন সজোরে। দাঁত কটমট করে বলতে লাগলেন, ইউ স্টুপিড, তুমি মিথ্যা বলতে পারোনি যে তোমার বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? তবে তো আমি বেঁচে যেতাম জানো। তোমার সাথে কোনো সম্পর্কে জড়াইনি বলে কত জবাবদিহিতা করতে হয়েছে আমাকে। আজ একটু মিথ্যা বলে মা তোকে ঘর থেকে বের করে দিত, আর আমিও বেঁচে যেতাম, আর তুইও বেঁচে যেতি রোজ রোজের এই সমস্ত টর্চার থেকে। কিন্তু কি আর করার, তোর মতো গাইয়াদের তো আবার সংসার করার বড্ড শখ। ইস, কি যে করি। দাঁড়া। কথাগুলো বলেই উনি পাশ থেকে একটা ছুরি নিয়ে আমার বাজুতে এক টান দিয়ে অল্প কেটে দিলেন। মা বলে চেপে ধরলাম আমি আমার বাজু। উনি আমার হাতটা সরিয়ে কাটা স্থান চেপে কয়েক ফোঁটা রক্ত বিছানায় ফেলে দিলেন। অতঃপর বলেন, তোর জন্য আজ শিশির শিকদারকে জবাবদিহিতা করতে হয়েছে। নে, তার শোধ তোলা হয়ে গেল। মায়ের মনের শান্তির জন্য এতটুকুই যথেষ্ট। উনি হাসতে হাসতে বিছানার এক পাশে শুয়ে পড়লেন। আমি কাটা হাতটা কোনো রূপ বেঁধে নিলাম। অনেক জ্বালা করছে সেই জায়গাটাতে। পরের দিন সকালে শাশুড়ি মা সেই রক্তগুলো দেখে মুখে উজ্জ্বল হাসি ফোটালেন। নিজেকে অপরাধী মনে হলো খুব। না চাইতেও যে এদেরকে সবাইকে আমার ধোঁকা দিতে হলো, এটা আমাকে বড্ড বেশি পীড়া দান করছে আমার বুকে। ওনাদের কাছে সত্য কথা বলার সাহস নেই, কারণ সত্য বলা মানে আবারও নির্যাতনের শিকার হওয়া। কেমনেই বা বলতাম যে সত্যিত্ব ওনারা খুঁজেছেন, তার কখনোই ওনারা পাবেন না আমার কাছ থেকে।
পরের দিন বিকালে বাড়ির সবাই ওনাদের এক আত্মীয়ের বাসায় চলে গেলেন কোনো এক কাজে। ওনাকে আর আমাকে বাসায় রেখে চলে গেছেন। আজ আর ওনারা ফিরবেন না। উনি সেই সুযোগে চলে গেলেন ওনার প্রেমিকার কাছে, বলে গেলেন আজ রাতে উনি হিয়ার কাছেই থাকবেন, এখানে আসবেন না। একা রয়ে গেলাম আমি। কয়েকদিন ধরে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। মনে বড্ড ভয় হতে শুরু করে আমার। যা ভাবছি যদি ঠিক তাই হয় তবে আমি কি করব? তবে ঠিক তাই হলো। ডাক্তার দেখাতে গেলাম সেদিন সবাই চলে যাওয়ার পর লুকিয়ে। পাশেরই একটা হাসপাতালে গেলাম, সেখানে কিছু টেস্ট দিল আমায়। যেহেতু বাড়ি আসার তাড়া ছিল না, সেহেতু সেখানেই বসে অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট চলে আসলো। প্রেগনেন্সির টেস্ট পজিটিভ আসছে। এর মানে আমি মা হতে চলেছি। আমার ভেতর একটা অস্তিত্ব বেড়ে উঠছে। তখন 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার নেত্রকোণ বেয়ে। বুঝে উঠতে পারলাম না সেই জল কিসের, সুখের নাকি দুঃখের। মা হবার অনুভূতি যেমন আমায় সুখ দান করেছে, ঠিক তেমনি পীড়া দান করেছে। কথাটা ভেবে যে আমি কি কখনোই তাকে একটা সুন্দর জীবন দান করতে পারবো? আমি তো কখনো তাকে তার পিতার আসল পরিচয়টা দিতেও সক্ষম হব না। আমার ভাবনার মধ্যেই দেখলাম সারহার সাহেবকে 2 জন গার্ড এক প্রকার জোর করে হাসপাতালের ভেতরে নিয়ে আসছে। উনি আসতে চাইছেন না, বারবার বলছেন আমি কোনো ট্রিটমেন্ট করব না, ছাড়ো আমাকে। তবে গার্ড 2 জন খুব কাকতি মিনতি করে ওনাকে ভেতরে নিয়ে আসছে। ওনাকে আসতে দেখে আমি এক পাশে লুকিয়ে পড়লাম। গার্ডেরা ওনাকে একটা বেলকুনির ভেতরে নিয়ে গেল। আমিও পিছু গেলাম। সেই কেবিনের এক প্রান্তে লুকিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওনার কি হয়েছে। ওনার কপাল কেটে রক্ত পড়ছে, ঠোঁটের এক পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে, ডান হাতেও বেশ ক্ষত দেখা যাচ্ছে। মনে হচ্ছে কারোর সাথে মারপিট করে এসেছেন। তবে উনি তো কখনো কারোর সাথে হাতাহাতিতে নেমে আসেন না, অসম্ভব রাগী হলেও। তবে আজকে এইসব। ডাক্তার ওনাকে দেখছেন, এইদিকে উনি পাথরের মতো বসে আছেন, যেন কোনো এক অনুভূতিহীন জড় বস্তু। চোখে যেন জল ওনার খেলা করছে, আন্দাজ করতে পারলাম আমি। তবে শারহান খান কখনো কান্না করবে তা ভাবা দুষ্কর। হয়তো আমারই ভুল হচ্ছে কোথাও, কিন্তু ওনার এই হাল দেখে নিজেকে সামলাতে পারছি না। যার অল্প মাথা ব্যথা হলেও আমার মরণ যন্ত্রণা হয়, তার এমন হালে আমার অবস্থা কেমন তা বলা দায়। নিজেকে পারছি না আর আটকে রাখতে। বড্ড ইচ্ছে করছে ছুটে যাই ওনার কাছে, চাপটে ধরি ওনাকে, জিজ্ঞাসা করি ওনার কি হয়েছে, কোথায় গিয়েছিলেন উনি। ওনার সেই ক্ষতগুলোই নিজ হাতে ঔষধ লাগাই। ভালোবাসার পরশে ঘুম পাড়াই ওনাকে নিজের কোলে, আলতো করে কানে বলি বাবা হতে চলেছেন আপনি, আমাদের ভালোবাসার অংশ পৃথিবীতে আসতে চলেছে। আর পারলাম না নিজেকে আটকাতে, ছুটে যাব ওনার কাছে। ঠিক তখনই তিক্ত অনুভূতির টান পড়ল মনে। মনে পড়ল ওনার আমাকে দেওয়া সেই তিক্ত উপাধিগুলো। আমি এখন আর ওনার কেউ না। আমি ওনার কাছে শুধুই একটা চোর, চরিত্রহীনা, ছলনাময়ী একজন নারী। যেভাবে লুকিয়ে উনি বিয়ে করেছিলেন আমায়, ঠিক তেমন ভাবেই ডিভোর্সও দিয়ে দিলেন। ওনার বাড়ি থেকে অপমান করে বের করার পরের দিনই অফিসে ডাকলেন আমায়। আমি তো বেহায়া, ভেবেছি হয়তো উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। তবে সত্য এসে গেছে ওনার সামনে। তবে তা আর হলো কোথায়? উনি সেই দিন আমাকে অফিসে ডাকলেন ডিভোর্স দেবেন বলে। উনি আগে থেকে সাইন করে রেখেছিলেন। সেই সাইনটা দেখে বুকে ছুরির আঘাতের ন্যায় ব্যথা অনুভূত হলো আমার। সেদিন সাইন করতে চাইলাম না, বরাবরের মতোই পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলাম। চোখ দিয়ে জল গড়ালো। অসহায়ের মতো ওনার দিকে তাকিয়ে বললাম আমি কিছুই করিনি। সেদিন প্রথম আমার চোখে জল ওনার মন গলাতে পারল না। কোনো দয়া হলো না ওনার আমার প্রতি। ভালোবাসাটা পড়ে গেল অবিশ্বাসের চাপা তলে। ওনার কাছে বাধ্য হয়ে সাইন করতে হলো আমায়। অবশেষে উনিও আমায় কোনো কিছুতে বাধ্য করবেন তা কখনো আশার ভেতরেও ছিল না। আমি তো সব সময়ই নিরীহদের কাতারে পড়ি, যে যেভাবে চাইবে সেভাবেই চালিয়ে নিবে।
পৃথিবীতে একমাত্র উনিই ছিলেন যে কখনো আমাকে ধিক্কার করেননি, কখনো আমাকে ব্যবহার করতে চাননি। না তো আমাকে ছোট মনে করছেন, আর না তো কখনো আমাকে নিজের হাসির পাত্র বানিয়েছেন। ওনার কাছ থেকে সবসময় শুধু ভালোবাসাই পেয়ে এসেছি আমি, অসীম ভালোবাসা। কিন্তু পোড়া কপালে সুখ সয়নি আমার। পৃথিবীর নির্মমতা কেড়ে নিল ওনাকে আমার কাছ থেকে, দূরে করে দিল ওনাকে। হয়তো এই কপালে ভালোবাসার কাঙ্গাল হয়ে বেঁচে থাকাটাই লেখা, তাতে ভালোবাসার কোনো জায়গা নেই। আমি জানি আমি ওনাকে যতটা ভালোবাসি তার থেকে হাজার গুণ বেশি ভালো উনি আমায় বাসেন। তবে একটা সম্পর্কে ভালোবাসায় সবকিছু হয় না, সমপরিমাণ বিশ্বাসও থাকতে হয়। কিন্তু আমার জন্য সে বিশ্বাসের কোনো ছিটে ফোঁটাও ওনার মনে নেই। আমি জানতে পারলাম অবশেষে, হয়তো কখনো উনিও নিজের ভুলটা বুঝতে পারবেন। তবে দেরি যে এখনো হয়ে গেছে বড্ড। রইল না সেই সম্পর্কটা আর, যে সম্পর্কের সূচনা থেকে শেষ অবধি কারোর কানে যায়নি। সেই সম্পর্কের একটা নতুন অধ্যায় আমার সাথে যুক্ত হয়ে আছে। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর এগোলাম না, ছুটে চলে আসলাম সেখান থেকে। কি দোষ ছিল আমার যে জীবনটা এমন অগোছালো হলো? আজ থেকে 19 বছর আগে হাবিলদার আমির হোসেন আমাকে এক কাদার স্তূপে কুড়িয়ে পান। বাড়িতে নিয়ে যান উনি আমায়। আমাকে অতি স্নেহে লালন পালন করতে শুরু করেন। ওনাকে আমি দাদু আর ওনার স্ত্রীকে দাদিমা বলে ডাকতাম। এই দুইজন লোক ব্যতীত সেই বাড়িতে আর কেউ আমাকে পছন্দ করতেন না। দাদু আমার নাম রাখেন আরোহী, এটাই আমার পরিচয়। যতদিন দাদুর চাকরি ছিল ততদিন দাদুর দম্য বজায় রাখায় আমার অবস্থা একটু ভালো ছিল সেই সময়। তবে দাদু রিটায়ার্ড হওয়ার পর থেকেই আমার দুর্দিনের ঘনত্বের পরিমাণ শুরু হলো। লাঞ্ছনা বঞ্চনার শিকার সেই শৈশব থেকেই হয়ে আসছি আমি। যাই ভালোবাসা পেতাম সব দাদু আর দাদিমার কাছ থেকে। তবে দাদিমা মারা যাওয়ার পর তার অংশও কমে যায়। অবশেষে কয়েকদিন আগে দাদুও মারা যায়। নিঃস্ব হয়ে যায় আমি। কেউ আর রইল না আমার ভালোবাসার জন্য। দাদু মারা যাওয়ার 2 দিন পরই ওনার ছেলে মেয়েগুলো আমাকে জোর করে ধরে বেঁধে বাধ্য করে বিয়ে দেয় বিপুল পরিমাণ টাকার বদলে। বিয়ে না করলে হয়তো এই সময়ে আমি লাশ হয়ে মাটির নিচে অবস্থান করতাম। বর্তমানে বসে আছি একটা ল্যাম্পপোস্টের নিচে। আকাশের দিকে আমার দৃষ্টি অটল। কথায় কথায় ফুপিয়ে কান্না করে দেওয়ায় আমার চোখ দিয়ে আজ জল আর নামছে না। শুনেছিলাম মানুষ নাকি অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়। এই অবস্থা বর্তমানে হয়তো আমারও। পেটে হাত রেখে আকাশে দৃষ্টি অটল রেখে বললাম, আল্লাহ, কেন আমার জীবনটাকে এমন বানালেন? কি দোষ ছিল আমার? আর কি দোষে এই নিষ্পাপ শিশুটার যে আমার ভেতরে বেড়ে উঠছে? কেন পাবে না সে নিজের পিতার পরিচয়? সারাটা জীবন আমাকে ভালোবাসার কাঙ্গাল বানিয়ে রাখলেন। এখন কি আমার এই অংশটাও সেই জীবন পাবে মালিক? কাউকে কখনো কিছু বলতে পারি না আমি। ভয় পাই বড্ড। মনের পরিস্থিতি জানাতে দ্বিধাবোধ হয়। আমার যদি হাসির পাত্র হই, চাপা স্বভাবের হয়তো কখনোই হতে চাইনি। তবে সে সবাই আমাকে বানিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই যে দম থেকে বড় হয়েছি, মাথায় তোলার সাহস কখনোই পাইনি। তাই এখনো তার সাহস জুটিয়ে চলতে পারি না। একমাত্র আপনি সেই যার কাছে আমি কখনো কোনো কিছুই লুকাই না। আপনি তো সবই জানেন, সব কিছু তো আপনার অধীনে। রহম করুন মালিক, আমার ছোট্ট এই অংশের ভবিষ্যৎটা গড়ে দেন, যাতে করে একে আমার মতো লাঞ্ছনার শিকার না হতে হয়। একটা রেস্টুরেন্টে একা বসে আছি আমি। পাশের টেবিলে বসে আছেন আমার স্বামী নিজের প্রেমিকা হিয়াকে নিয়ে। আমাকে নিয়ে ঘুরতে বেরোনোর নাম করে হিয়াকে নিয়ে ঘুরতে এসেছেন উনি। আমাকে আনা মানে ওনার মা বাবাকে দেখানো, কথাটা স্পষ্ট জানালেন উনি আমায়। ওনারা দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছেন। কত প্রেমালাপ চলছে দুজনের মধ্যে। হেসে হেসে কথা বলছে একে অপরের সাথে। আমিও যে একটা মানুষ এখানে একা বসে আছি, তা নিয়ে কোনো কিছুই যায় আসে না তাদের। হিয়ার হাত ধরে আমার স্বামী বলে উঠলেন, হিয়া, তোমাকে অনেক ভালোবাসি। একটু সময়ও যেন তোমার দূরত্ব সহ্য করতে পারি না।
কথাটা বলে উনি হিয়ার হাতে চুমু খেলেন। আমি বেশ পাশের টেবিলে থাকায় কথাগুলো শুনতে পেলাম। ওনাদের সুন্দর মুহূর্ত দেখে নিজেরও সুন্দর দিনগুলোর কথা মনে হতে শুরু করলো। সারহান সাহেবও আমায় কত জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, বলতেন আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না উনি। তবে আজ তো নিজেই দূরে করে দিলেন। দিব্যি তো আছেন আমি ছাড়া। আজ বেশ কয়েকদিন সারহান খাপছাড়া হয়ে গেছে। নেই নাওয়া খাওয়া চিন্তা, কাজে অবহেলা, পছন্দ না করা ছেলে। আজ কাজ কি জিনিস ভুলেই গেছে। দিদু আর ইতি সারহানের একমাত্র বোন, আর সাথে কোনো কথা বলতে চায় না, না তো ওকে দেখতে চায়। এইদিকে মায়ের দুশ্চিন্তা যেন ছেলেকে নিয়ে যাচ্ছেই না। হঠাৎ কি হলো ওনার একমাত্র ছেলের? কাজ পাগল ছেলে, কখনো যে কোনো কাজে গাফিলতি করে না, সব সময় সব কাজে সিরিয়াস থাকায় তার ব্যক্তিত্ব সেই যেন আজ ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে। এই কয়দিনে বেশ কয়েকবার সারহানের সাথে দেখা করতে যান মিসেস মালিশা খান। তবে ছেলে কারোর সাথে কোনো কথা বলতে চাইছে না, একাই থাকতে চাইছে। বিষয়টা মোটেও মেনে নিতে পারছেন না উনি। নিজ রুমে বসে বড় একটা ক্যানভাসে আরোহীর ছবি ফুটিয়ে তুলছে সারহান। আঁকার কাজের জন্য সারহানের আলাদা রুম থাকলেও এই প্রথম নিজের রুমে বসে আঁকলো সারহান। ছবিতে নিখুঁত হয়ে ফুটে আসে আরোহীর নিষ্পাপ চেহারা। ভীতু বাচ্চাদের ন্যায় চাহনি তার, যেন শত শত অপরাধের স্বীকারোক্তি দিচ্ছে কোনো অপরাধ না করেও। মনে হাজারো কথা জমা থাকা সত্ত্বেও কিছুই মুখ ফুটিয়ে বলে তোলার সাহস পাচ্ছেন না সে। শুধু যেন খুব করে চাইছে সারহান ওর মনে অল্প সাহসের যোগান দিক। অগ্নি দৃষ্টিতে সারহান তাকিয়ে আছে সেই ছবির দিকে। মনে জ্বলতে থাকা আগুনে যেন এক্ষুনি জ্বালাবে ছবির সেই রমণীকে। কটমট কণ্ঠে বলতে লাগলো সারহান, কি করে পারলে এতটা পারফেক্ট অভিনয় করতে? সারহান সাহেব, কেউ কখনো ডাকেনি এমন কোমল স্বরে। আজকাল কেউই বা এই নাম ব্যবহার করে বলো? সব কিছুতে এত ভিন্নতা আনলে কি করে পারলে এত সহজে পাথর গলাতে? কেউ সরলতার এত ভালো অভিনয় করতে পারে? তোমাকে না দেখলে কখনো জানতামই না। মা ঠিকই বলেছিল পায়ের ধুলা মাথায় না তুলতে। আমি শুনিনি, ভুলে গিয়েছিলাম নিজের সীমারেখা, নিজেরই বানানো নিয়ম কানুন ভুলে গিয়েছিলাম সব। যে নিয়ম মানতে সবাই বাধ্য তা নিজেই ভেঙে দিয়েছিলাম শুধুমাত্র তোমার মতো একটা ছলনাময়ীর জন্য। ভেবেছিলাম তুমি আলাদা সবার থেকে, না জানি কেন সব কিছুর পরেও তোমার পানে ছুটে যেতাম, আর তুমি তার সুযোগ নিলে, তার সুফল উঠালে। খেলা করলে আমার মন নিয়ে, কিসের জন্য? শুধু টাকার প্রয়োজন ছিল তোমার, তাই এমনটা করলে? আমাকে প্রেমের জালে ফাঁসালে। কি ভেবেছিলে তুমি সারহান খান? তোমার প্রেমের দেওয়ানা হয়ে তোমার বুলি বলতে শুরু করবে, তোমার পিছু পিছু আসবে, তোমার বিহনে ভেঙে পড়বে? নো নো, ইউ আর এ চিট। নো, সারহান খান ইজ নট উইক। কখনো দুর্বল হয়ে পড়েনি, আর পড়বেও না। সারহান কখনো কাউকে ভালোবাসেনি, আর বাসবেও না, তোমাকেও না, একদম না, একদমই না। একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো সারহান। অতঃপর নরম স্বরে বলতে শুরু করলো, কি করে ভুলে যেতে পারলে আমার সাথে কাটানো সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো? সেই ভালোবাসা কেমনে ফিকে হয়ে গেল তোমার কাছে বলো? তাই তো ভাবি, যখন তোমাকে সামাজিকভাবে ঘরে তুলতে চেয়েছিলাম তখন বললে আমার মা এতে রাজি হবে না, লুকিয়ে বিয়ে করি, আস্তে আস্তে ওনাকে মানানো যাবে। আমিও পাগল, সেখানে তোমার ভালো মানুষই দেখেছি, কিন্তু সেটা ভাবিনি যে তুমি আমাকে সামাজিকভাবে এই জন্যই বিয়ে করনি, কারণ তোমার লোভ আমার টাকাই ছিল। টাকা নিয়ে পালাতে চাইছিলে না নিজের প্রেমিকের সাথে? আমি তো শুধু একটা খেলার পুতুল ছিলাম। কেন এমনটা করলে বলো? শত ঘৃণা মনে নিয়েও তোমাকে ভুলে থাকতে পারি না আমি। পাগল করে দিয়েছো তুমি আমায়। তোমাকে ছাড়া যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। কেন বুঝতে চাইছো না? কেন এমনটা করলে? জানো,
আমার দুই বন্ধু, যাদের সাথে আমার কখনো কোনো সমস্যা হয়নি, আজকে তাদের আমি খুব মেরেছি, কারণ ওরা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল। সহ্য করতে পারিনি আমি। পারছি না আরোহী তোমাকে ভুলতে। খুব কি প্রয়োজন ছিল আমার সাথে ছলনা করার? অতঃপর হাতে ছুরি নিয়ে নিজের আঁকা আরোহীর ছবিটাতে পরপর ছুরির আঘাত করতে লাগলো শারহান। অবশেষে টুকরো টুকরো করে ফেললো ছবিটাকে, ছুঁড়ে ফেললো ছুরিটা, আর চিৎকার করে বলতে লাগলো, আই হেট ইউ আরোহী, আই হেট ইউ, আই হেট ইউ। সেই ফ্লোরেই চিৎ হয়ে পড়লো শারহান। চোখে নোনা জল জমা হয়েছে, তবে তা বইতে দিল না শারহান। কখনো কাঁদেনি সে, তাই নিজের সুনাম খারাপ করবে না আজও। শারহান, যার অর্থ বাঘ, এই নামের সাথে শারহানের ব্যক্তিত্বও যায় বটে। সবকিছুতেই জয় করা নেশা তার। হার মানে না কখনো। ভয় তাকে জিম্মি করতে পারে না কভু। বুকে নেই কাউকে নিয়ে আলাদা কোনো টান, নেই আলাদা কোনো অনুভূতি, নেই কোনো মায়া, নেই তার কোনো দুর্বলতা। সেই শারহান একটা মেয়ের কাছে আজ দুর্বল হয়ে পড়েছে। ভাবতেই গা শিউরে উঠছে তার। মনের সাথে লড়াই করছে সে। মানবে না হার একটা ছলনাময়ীর কাছে। হবে না সে ব্যর্থ, ভালো থাকবে সে। নিজেকে এবার গুটিয়ে নিবে, থাকবে না পিছু টানে পড়ে আর। সেই ভাবনাতে চোখটা বন্ধ করে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলো শারহান। তবে সক্ষম হলো না। চোখের সামনে যে ভেসে উঠতে লাগলো আরোহীর সেই নিষ্পাপ চেহারা, কোন রূপ টেনে আনা সেই সরল হাসিখানা, তার সাথে লালচে বর্ণের উভয় গালে সেই মায়াবী দুটো টোল। চট করে চোখ খুলে নিল শারহান, উঠে বেরিয়ে গেল কোথাও। ঈশানা আর মিসেস মালিশা খান শারহানকে বেরিয়ে যেতে দেখতে পেল। ফুপি, আমার মনে হয় না আরোহীকে নিয়ে শারহানের মনে আমরা যে ভুলের পাহাড় গড়ে তুলেছি তার কখনো ভাঙবে। এত খুশি হইও না ঈশানা, ও বাঘ, আর বাঘকে কখনো দুর্বল বা বোকা ভাবা বুদ্ধিমানের কাজ হয় না। মনে রেখো, আমরা যে মিথ্যা প্রমাণগুলো শারহানকে দিয়েছি আরোহীকে নিয়ে, তা যেন কখনো সত্য হয়ে বেরিয়ে না আসে। ফুপি, আমি খেয়াল রাখবো। ঘরে দুজন চাকর ছিল। আমাকে পেয়ে শাশুড়ি মা তাদের কাছ থেকে বের করে দিলেন। বললেন আজ থেকে ঘরের সব কাজ যেন আমিই করি। রাতের সব কাজ শেষ করে খেতে বসবো, তখনই আমার ননদটা চায়ের আবদার করে বসলো। অতঃপর অতিরিক্ত খিদে থাকা সত্ত্বেও তাকে চা বানিয়ে দিতে গেলাম। পরে শাশুড়ি মা আরো কিছু কাজ দিলেন। তারপর কাজ করে অনেক রাতে কয়েকটা ভাতের দানা পড়লো আমার পেটে। পেটে হাত বুলিয়ে বলতে লাগলাম, চিন্তা করিস না, তোর মা তোর জন্য একটা ভালো ভবিষ্যতের ব্যবস্থা করবেই। সময় সব সময় একই থাকে না। আল্লাহ ঠিকই আমাদের অবস্থা ভালো করবে, দেখে নিস। ঘুম আসছে না আজ। সবাই ঘুমানোর পর উনি আবারও চলে গেলেন হিয়ার কাছে লুকিয়ে। আমি রুমে একা বসে আছি। আমার লেখালেখির খুব শখ। দিন শেষে মনের অনুভূতিগুলো কাউকে বলতে না পারলেও খাতায় ব্যক্ত করে তুলতে আমার বড্ড ভালোই লাগে। তাই বরাবরের মতোই আজকেও লিখতে শুরু করলাম। পরের দিন সকালে উঠে জানতে পারলাম আজকে নাকি আর্কিটেক্ট আশরাফ খানের বাড়িতে পার্টি। শহরের গণ্যমান্য কিছু ব্যক্তিদের দাওয়াত আসলো ওখানে যাওয়ার। আমার শ্বশুর সাহেবেরও দাওয়াতের নাম আসলে উনি ওনার পরিবর্তে শিশির সাহেবকে বললেন আমাকে সাথে করে নিয়ে যেতে ওখানে। আমি ঘাবড়ে গেলাম আবারও খান ম্যানশনে যাওয়ার কথা শুনে। তিক্ত অতীতের মুখোমুখি হওয়ার কোনো ক্ষমতা যে আমার আর নেই। তাই ভীতু কণ্ঠে বললাম, আমি যাব না। আর সাথে সাথেই আমার ননদ রিয়া তাচ্ছিল্য করে বলে উঠল, ওখানে যাওয়ার তোমার কোনো স্ট্যাটাস আছে? হ্যাঁ, রিয়া, তুই ঘরে যা। শাশুড়ি মায়ের কড়া দৃষ্টিতে রাগে কটমট করে স্থান ত্যাগ করে নিজের রুমে চলে গেল রিয়া। মা বলে উঠলেন, তোমাকে যাবে কি যাবে না জিজ্ঞাসা করা হচ্ছে না, যেতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। শিশির সাহেব কিছু বললেন না, তবে মুখের ভঙ্গিতে বুঝতে পারলাম উনি এতে সব থেকে বেশি বিরক্ত হয়েছেন, হয়তো আমাকে সাথে নিতে হবে বলে। আমি ভয় পেয়ে আছি, কিভাবে যাব আমি?
আবার ওই খান ম্যানশনে। কি হবে সেখানে আবার আমার সাথে? অগোছালো হয়ে চিত হয়ে পড়ে আছে শারহান বিছানায়। তখন মালিহা খান নক করলেন দরজায়, তবে শারহান খান কোনো উত্তর দিল না। তাই উনি রুমে প্রবেশ করে গেলেন। শারহান ওর রুমে মায়ের আগমন টের পেয়েও তাতে কোনো ভ্রুক্ষেপ দেখালো না। মালিহা খান ছেলের মাথার পাশে বসলেন। অতঃপর তার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলতে শুরু করলেন, কি হয়েছে আমার ছেলের? এভাবে পড়ে আছে কেন? কাজে যেতে মন চায় না নাকি? আমাকে একা ছেড়ে দাও মাম্মাম। শারহান, মাই সান, আজকে বাড়িতে পার্টি। আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আসছে, আর ওনাদের মধ্যে তুমি না থাকলে কেমন দেখাবে না? ওসব তোমরা দেখে নাও মাম্মাম, আমাকে শুধু একা থাকতে দাও। শারহান, আমি কখনো তোমাকে কোনো জিনিসে বাধ্য করিনি, বাট তুমি ওখানে না থাকলে জানোই তো সবার খারাপ লাগবে। আমাদের ক্লায়েন্টরা আমাদের বিষয়ে নেগেটিভ মানসিকতা পোষণ করবে, বুঝতেই তো পারছো। বাকিটা তোমার ইচ্ছা। কথাটা বলে উঠে চলে গেলেন মালিশা খান। শারহান কোনো ভাবভঙ্গি দেখালো না। না চাইতেও খান ম্যানশনে যাওয়ার জন্য রেডি হতে হলো আমাকে। একটা শাড়ি পরে, প্রথমে বোরখা পরেছিলাম, এই জন্য শাশুড়ি মা অনেক কথা শুনিয়েতে হয়েছে। গাইয়া বলে ননদটাও অনেক হাসাহাসি করলো, তবে আমি বরাবরের মতোই চুপ থাকলাম। এবার খান ম্যানশনের সামনে গিয়ে আর পা এগোচ্ছে না আমার। ভয় হচ্ছে, বড্ড ভয় হচ্ছে। আমি আবারও ওনার মুখোমুখি পড়লে তখন কি করব? তাই দাঁড়িয়ে গেলাম। শিশির সাহেব অল্প এগিয়ে হয়তো বুঝতে পারলেন আমি দাঁড়িয়ে গেছি, তাই পিছু মোড়লেন আর ধমকের স্বরে বললেন, এই ইউ স্টুপিড, থেমে গেলে কেন? পা চালাও। আমি না গেলে হয় না? চোখ নিচু করে মৃদু স্বরে বললাম। উনি রেগে তেড়ে এসে আমার কানের কাছে কটমট স্বরে বললেন, দেখ, তোকে আমিও সাথে করে নিয়ে যেতে চাই না, তবে সাথে না নিলেও সমস্যা। ভেতরে চল চুপচাপ। কাউকে আমার স্ত্রীর পরিচয় দিবি না, দূর দূর হয়ে থাকবি আমার কাছ থেকে। এখন চল। আমি ভয় পেয়ে ভীতু ভঙ্গিতে শুধু মাথা নাড়ালাম। অতঃপর ওনার সাথে ভেতরে যেতে শুরু করলাম। ভেতরে ঢুকতেই গায়ে এক শিহরণ খেলা করে গেল। সেই চির পরিচিত জায়গাটা, পরিচিত মানুষ, আর সেই ভালোবাসার মানুষটার সামনে পড়ার ভয় গ্রাস করলো আমায়। শিশির সাহেব একদিকে কিছু লোকের দিকে এগিয়ে গেলেন, আর আমি এক পাশে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। একটু লুকিয়ে দাঁড়ালাম যাতে কারণের নজরে না পড়ি। যেহেতু অনেক মানুষ, তাই লুকোতে অসুবিধা হলো না আমার। শারহান নিচে না আসলে অবশেষে তার বাবা তাকে নামার জন্য রিকোয়েস্ট করলেন। বাবার রিকোয়েস্ট রক্ষার্থে সে নিচে নেমে এলো। কিন্তু এই প্রথম বাড়িতে এত ক্লায়েন্ট আসার পরও কারোর সাথে কোনো কথা বলল না শারহান। এক পাশের একটা চেয়ারে বসে রয়েছে সে পাথরের মতো। এত মানুষের ভিড়েও নিজেকে একা মনে করছে শারহান। আরোহীর স্মৃতি আঁকড়ে ধরে আছে। হুট করেই চোখ পড়ল সেই কাঙ্ক্ষিত রমণীর ওপর। চোখ আটকে গেল শারহানের ওখানেই। কাচুমাচু ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে এক পাশে। শারহানের চোখে ভেসে উঠল সেই প্রথম দিনের স্মৃতি। প্রথম যেদিন আরোহীকে দেখেছিল, সেই দিনও ঠিক একই ভঙ্গিতে এক পাশে দাঁড়িয়েছিল সে। আরোহী প্রথম কোনো মেয়ে ছিল যার উপর এক নজর ফেলতেই সে নজর আর ফেরাতে মন চায়নি শারহানের। সেই প্রথম নজরেই আরোহীর প্রতি এক আচমকা টান অনুভব করেছিল শারহান। ওর সরল চাহনি, সরল নরম কণ্ঠবাণী, ভীতু স্বভাব, বোকামো, সব কিছু ভালো লাগতো শারহানের। শারহান অল্পক্ষণের জন্য অতীতের সুন্দর স্মৃতিতে ঝাঁপ দিয়ে গেল। তবে হুট করে আরোহীর সেখান থেকে ছুটে যাওয়া ঘোর কাটিয়ে দিল শারহানের। ফিরে এলো তিক্ত বর্তমানে। অল্প দাঁড়াতেই বমি এলো আমার খুব। আজকাল খুব ক্লান্ত অনুভব হয়, ঘুম পাই বড্ড, আর বমি হয় ঘন ঘন। আমি ছুটে গেলাম একটা ওয়াশরুমের দিকে। এই ঘরের অনেক এসেছি, তাই এর আনাচে কানাচে আমার বেশ ভালোই জানা আছে। কর্নারের একটা রুম যেখানে কাউকে পেলাম না, সেখানটার একটা ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই সামনে দেখতে পেলাম অগ্নি দৃষ্টি নিয়ে শারহান সাহেব আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। রুমের দরজা বন্ধ,
আমি কিছু না বলে চোরের মতো মাথা নিচু করলাম। উনি তেড়ে এসেই আমার হাত চেপে ধরলেন, অতঃপর রাগী স্বরে বলতে লাগলেন, কি করছো তুমি এখানে? আবার এসেছো আমায় নিজের ছলনার জালে ফাঁসাতে? আমি কিছুই বললাম না। অনেক কান্না আসলো আমার। আমার হাতে অনেক জোরে চেপে ধরেছেন উনি। সেখানে এমনিতেই কাটা, তাই বড্ড জ্বালা করছে। অপর হাতে নিজের হাত ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত অবস্থায় কান্না করতে লাগলাম। উনি আবারও ধমক দিয়ে বলেন, কেন এসেছো বলো? আমি নিচু নজরে ভীতু স্বরে শুধুই এটুকুই বললাম, আমার বড্ড লাগছে শাহরাহান সাহেব, আমাকে ছেড়ে দিন। আরোহীর কান্না আরো করুণ স্বর নিমিষেই যেন শাহরাহানের রাগ কমাতে সক্ষম হলো। হাতটা ছেড়ে দিল আরোহীর। রক্ত বেরোচ্ছে কেটে থাকা সেই জায়গা দিয়ে। আরোহী বারবার সেখানে হাত দিচ্ছে আর কাঁদছে নিঃশব্দে। শাহরাহান যে ভুলে গেল নিমিষেই সব তিক্ত অনুভূতি। আরোহীর জন্য অস্থিরতা টান দিল তার মনে। আরোহীকে টেনে নিয়ে বিছানায় বসালো। অতঃপর পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে তার ক্ষত দেখতে শুরু করলো। আরোহী ফুপিয়ে কাঁদছে তখন। আরোহীর কান্না কখনো সহ্য হয় না শাহরাহানের। বুকে যেন তোড়পাড় হয় তার। তাই ঝটপট ব্যান্ডেজ করে দিল। অতঃপর জিজ্ঞাসা করলো, কেটে গেল কি করে? আরোহী কিছুই বলল না, শুধু ফুপিয়ে কাঁদছে। কান্নার দরুন লাল হয়ে আসে আরোহীর নাক, গাল। ওর অসহায়ের মতো কান্না আবারও দুর্বল করছে শাহরাহানকে। তাই নিজেকে দমাতে শক্ত কণ্ঠে ধমক দিয়ে বলে উঠল আবার, কি হয়েছে বলবে তো? ওই কেটে গেছে কিছুতে লেগে। খেয়াল কোথায় থাকে তোমার? আপনার আশেপাশে। সরল চাহনিতে বলা কথাটা যেন ক্ষত করে গেল শাহরাহানের বুকে। আবারও আরোহীকে টান দিয়ে তুলে নিজের সাথে চেপে ওর হাত পেছনে মুড়ে ধরল। অতঃপর বলল, লজ্জা করে না তোমার আবার আমায় ছলনায় ফাঁসাতে এসেছো? আমি ছলনা কখনো করিনি, কারণ আমি তা করতে জানি না শাহরাহান সাহেব। আর আমি নিজে থেকে এখানে আসিনি, আমার স্বামী আমাকে নিয়ে এসেছে এখানে। কথাটা শুনে হতভম্ব হয়ে গেল শাহরাহান। হাতের বন্ধন আপনা আপনি হালকা হয়ে গেল তার, যাতে করে আরোহী ছাড়িয়ে নিল নিজেকে। অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। শাহরাহান অল্পক্ষণেই কঠিনত্ব কাটিয়ে এবার অতিরিক্ত রাগী ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলল, তবে বিয়েও করে নিয়েছো অবশেষে? খুব তো বলেছিলে নেহালের সাথে তোমার কিছুই নেই, তবে দেখিয়েও দিলে না নিজের আসল রূপ। আমার বিয়ে নেহালের সাথে হয়নি। ওনার সাথে আমার কখনোই কোনো কিছু ছিল না, আর না হবে। কারণ আমি শুধুই আপনার। আমি বিয়ে করতে চাইনি শাহরাহান সাহেব। আমাকে ওরা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমিরুল পাবলিকেশনের মালিকের ছেলে শিশির শিকদারের সাথে। ওনারা আমাকে কিনে নিয়েছেন। অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে কথাগুলো বললাম আমি। তবে আমার বলা কথা শুনে ওনার রাগের পরিমাণ হয়তো আরো বেড়ে গেল। উনি আবারও এগিয়ে এসে চেপে ধরলেন নিজের সাথে আমায়। আবারও শোনালেন কিছু তিক্ত বাণী আমায়। মিথ্যা বলা হচ্ছে আমার সাথে। তোমার ওই ছলনাতে আমি আর গলে যাওয়ার পাত্র রয়ে যায়নি আরোহী। তোমার ওই ছল চাতুরি আমার সাথে আর চালাবে না। নেহালকে বিয়ে করনি, হয়তো শিশির তোমাকে অনেক টাকা দিয়েছে, তাই নেহালের টাকা কম পড়েছে তোমার কাছে। তাছাড়া আমার মার খেয়ে তো নেহাল প্রায় পঙ্গু। এমন একজনের সাথে তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই শিশিরকেই বিয়ে করেছো, তাই না? ওনার কথাগুলো শুনে আর কিছু বলার অবস্থায় থাকলাম না আমি। যে মানুষটা এক সময় আমার বলা সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করত, আজ সে আমার সব কথাই অবিশ্বাসটা ঠিকই খুঁজে বের করে। তাকে আর কি বলার থাকবে আমার, তাই চুপ থাকলাম। উনি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আমাকে নিজের থেকে। অতঃপর গর্জে উঠে বললেন, চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমার ওই নোংরা মুখটা যেন আমি আর না দেখি। চলে যাও। ওনার ধমকে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে আসলাম। সোজা বেরিয়ে এলাম খান ম্যানশনের বাইরে। অতঃপর এক কোণে দাঁড়িয়ে সজোরে কাঁদতে লাগলাম। অনেকক্ষণ কাঁদার পর মাথাটা একটু ঘুরতে নিল আমার, তাই দাঁড়ানো থেকে বসলাম একটু নিজের অবস্থা স্বাভাবিক করার জন্য।
তখনই পেছনে শিশির সাহেবের ডাক শুনে চোখ মুছে নিলাম ঝটপট। এই নোংরা স্টুপিড, এখানে কি করছো তুমি? আর নিচে বসে আছো কেন? হ্যাঁ, নোংরা মেয়ে। মা দুনিয়াতে আর মেয়ে পাইনি আমার ঘাড়ে চাপানোর জন্য। ওঠো আর বাড়িতে চলো, বাবার শরীর নাকি হঠাৎ একটু খারাপ করেছে, যেতে হবে এক্ষুনি। আমি আর কিছু না বলে উঠে ওনার সাথে চলে যেতে লাগলাম। ফ্লোরে শুয়ে আছি একটা চাদর বিছিয়ে, তবে ঘুম আজকেও আসছে না। বারবার মনে পড়ছে শারহান সাহেবের কথা। কেন শুধু ভুল বুঝে গেলেন উনি আমায়? কেন বুঝতে চাইছেন না আমায় উনি? এতটাই কি পর হয়ে গেলাম সামান্য অবিশ্বাসের জন্য? ওনার সত্য আর নিঃস্বার্থ ভালোবাসার জোর এতটাই কি তুচ্ছ আর অবিশ্বাসের থেকেও কম? আজ বড্ড মন চাইছিল ওনাকে জড়িয়ে ধরে বলি, আপনি বাবা হতে চলেছেন শারহান সাহেব। কথাটা কি যথেষ্ট নয় একটা নতুন জীবন শুরু করার জন্য? আজ এই প্রথম শারহান পাবে এসেছে। জীবনে কত শত নেশাজাত দ্রব্যের সম্মুখীন হয়েছে সে, তবে কখনো ছুঁয়েও দেখেনি কিছু। কিন্তু মনের ব্যথা আজ সেই সব নেশাজাত দ্রব্যের নিকট টেনে আনলো ওকে। পাবে বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে শারহান, তবুও যেন কম হচ্ছে না তার মনের ব্যথা। পারছে না ভুলতে আরোহীকে, চোখের সামনে থেকে সরছে না আরোহীর সরল চেহারা। বারবার মনে আসছে কথাটা, আরোহীর বিয়ে হয়ে গেছে, সে এখন অন্য কারো। কথাটা কেমনে মেনে নিবে শারহান? কখনো যে আরোহীর সাথে কোনো ছেলেকে দাঁড়ানো অবস্থায় সহ্য করতে পারে না শারহান। সেই আরোহী এখন অন্য কারোর স্ত্রী, ভাবতেই তার বুক বারবার মোচড় দিয়ে উঠছে। মদ্যপানে ব্যস্ত শারহান তখনই একটা মেয়ে এসে ওর ধার ঘেঁষে ডান্স করতে শুরু করলো। ওকে বিমোহিত করার চেষ্টা করছে নিজের দিকে, কিন্তু এতে কোনো কাজ হলো না। মেয়েটিকে যথারীতি বিরক্ত করতে লাগলো শারহানের। সজোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে ফ্লোরে। গর্জে উঠে বলতে লাগলো, পাশে আসার চেষ্টাও করবে না আমার। আমি শুধুই আরোহীর, ও ছাড়া আমাকে ছোঁয়ার অধিকার কারণ নেই, কারণ নেই। কথাটা বলে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেললো শারহান। তারপর আশেপাশে যা পাচ্ছে তাই ছুঁড়ে ভাঙতে শুরু করলো। কেউ ওকে আটকাতে পারছে না। চিৎকার করে করে বলছে, কেন আরু, কেন ধোঁকা দিলে আমায়? কেন? কি কমতি ছিল আমার ভালোবাসায়? কি কমতি রেখেছিলাম আমি? কেন এমনটা করলে? পরিচিত কয়েকজন সেখানে থাকায় আশরাফ খানের কাছে কল করেন তারা। উনি তাড়াহুড়োয় বেরিয়ে গেলেন ছেলেকে ফিরিয়ে আনতে। অতিরিক্ত মদ্যপান করেছে শারহান, যার বদলতে সে নিজের আয়ত্তে নেই। আশরাফ খান কোনরূপ তাকে বাড়িতে নিয়ে আসতে সক্ষম হলেন। অতঃপর তার রুমে গিয়ে তাকে শুইয়ে দিলেন বিছানায়। শারহানের জ্ঞান পুরোপুরি নেই, তবে অজ্ঞানও সে হয়নি। মুখে বিড়বিড় করছে সে, আরু কোনো কেন এমন করলো? আরু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আরু, আরু চলে আসো আরু, আরু। আশরাফ রাইহান ঘাবড়ে গেলেন বড্ড ছেলের অবস্থা দেখে। মালিশা খানের সাথে আলোচনায় বসলেন উনি। দেখো মালিশা, শারহান আমাদের একমাত্র ছেলে, আমাদের কাছে ওর থেকে বড় আর কি হতে পারে? এভাবে যদি আমরা ওকে হারিয়ে ফেলি তখন কি করব বলো? ওর খুশি যখন ওই মেয়েটাতে, তবে তাই হোক, ওকে নিয়ে আসি। ভেবও না কথাটা পরের বার। আশরাফ, কত কষ্টে ওকে বিদায় করেছি, খেয়াল আছে তোমার? তাজা ঘাও শারহানের বুকে ভরে উঠতে সময় লাগবে না। কিন্তু এর মানে এই নয় যে আমার ছেলে হার মেনে যাবে। ভুলে যেও না, ও শারহান, অসাধ্য সাধন করা ওর কাজ। ভালোবাসা এমন একটা জিনিস যা পাথর গলিয়ে দিতে পারে মালিশা। শারহানকে কখনো আমি এই অবস্থায় দেখিনি। আজকে ওর এই অবস্থা দেখে খারাপ লাগছে না তোমার? আমার আর তোমাকে কিছুই বলার নেই মালিশা, ভেবে দেখো বিষয়টা, পরে না আবার খুব বেশি দেরি হয়ে যায়। মালিশা খান বিপরীতে কিছু বললেন না, গম্ভীর ভাবনায় ডুবে দিলেন। যখন থেকে উঠেছি তখন থেকে কাজের ওপরে কাজ চাপাচ্ছেন আমার ওপর শাশুড়ি মা। আমিও করে যাচ্ছি। হঠাৎ চা নিয়ে ননদের রুমে যাচ্ছিলাম, তখন ভেতর থেকে শাশুড়ি মা আর ননদের কিছু কথা কানে এলো। আচ্ছা মা, তুমি ওই গাইয়া মেয়েটাকেই পেলে ছেলের বউ হিসাবে? ভাইয়ার জীবনটাই শেষ করে দিল।
হিয়াই তো ঠিক ছিল ভাইয়ার জন্য। আরে মাথা মোটা, তুই কি বুঝবি? ফ্রিতে আজীবনের জন্য চাকরানি পেয়েছিস, যেমনটা চাইবি কাজ করবি, কিছুই বলবে না। আর ওই হিয়াকে পারতি এইভাবে ইশারায় নাচাতে? আর যেখানে কথা শিশিরের, বাইরে সে তার ফুর্তি করুক, তাতে কি? ঘরের বউ হিসাবে এমন গাইয়া নিরীহদেরই বেশি মানায়। তাছাড়া শিশির বাইরে যা চাইবে তাই করতে পারবে, এই মেয়ে কখনো আটকাবে না। এখন বল, আমি ভালো করেছি না মন্দ? বাহ মা বাহ, তুমি তো দেখি মাস্টার মাইন্ড। ইউ আর এ গ্রেট। ওনাদের কথা শুনে আর এগোলাম না সেই দিকে, চলে আসলাম রান্নাঘরে। কি পাপ করেছিলাম আমি যে জীবনটা এমন হলো? না, এভাবে পরনির্ভরশীল হয়ে আর থাকা যায় না। আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমাকে কিছু একটা করতে হবে। আমি এখান থেকে চলে যাব, কিন্তু এর আগে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা আমায় করতে হবে। খান ম্যানশনে সবাই বসে গল্প করছিল ড্রয়িং রুমে। তখনই অফিসের গেটআপে বেরোতে বেরোতে শারহান বলল, আমি ঈশানাকে বিয়ে করব, সবাই বিয়ের ব্যবস্থা করো। কথাটা বলতে বলতেই চলে গেল শারহান। সবাই অবাক হয়ে গেল শারহানের এমন কথায়। কতদিন ধরে মালিশা খান শারহানকে ঈশানাকে বিয়ে করার জন্য রাজি করাতে কি না কি করেছেন, তবে শারহান কখনো রাজি হয়নি। অবশেষে মালিশা খান সক্ষম হলেন, তাই ওনার মুখে জয়ের হাসি ফুটে উঠল। ঈশানা খুশিতে কি করবে যেন ভেবেই পাচ্ছে না। শারহান অফিসে চলে গেল। নিজেকে গুটিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে সে। আরোহীকে ভোলার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখবে। আর আরোহী যেমন জীবনে এগিয়ে গেছে, নিজেও তেমনভাবে এগিয়ে যাবে ভেবে নিয়েছে। তবে সে তা করে উঠতে পারছে না। শত কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাইলেও সেই আরোহীর স্মৃতি ওকে আঁকড়ে ধরছে। আজ শাশুড়ি মা বাবা আর রিয়া গেলেন আমার কুকু শাশুড়ির বাড়িতে। ওনার শাশুড়ি মারা গেছেন, ওখানে থাকবেন ওনারা 3 দিন। প্রশান্তি পেলাম মনে, 3 দিন একটু শান্তিতে থাকতে পারবো। অতিরিক্ত কাজের চাপে যে আমার বাচ্চাটারই সমস্যা হবে, তাই 3 দিনের জন্য নিশ্চিন্ত হলাম। এখন আমার কাছে 3 দিন আছে কিছু করে যাওয়ার জন্য। আর যাই হোক, এখানে থাকতে পারবো না আমি। আর 2 মাস চলছে, কয়েকদিনের মধ্যেই তো আমার বাচ্চার অস্তিত্ব সম্পর্কে সবাই জেনে যাবে। তাই আগেই আমার কিছু করে চলে যেতে হবে। একটু আগেই সবাই বেরিয়ে গেলেন, উনি তো মহা খুশি। সবাই চলে যাওয়ায় বাড়ি ফাঁকা, চাকরও নেই বাড়িতে আলাদা করে, তাই উনি এখন এখানে যা চান তাই করতে পারবেন। ফোন ঘুরিয়ে হিয়াকেই আসতে বললেন। যতটুকু জানি হিয়ার মা বাবা ভাই বোন কেউ নেই। এতদিন নানু বাড়ি থাকতো, আর এখন নিজে জব করে আর একটা ফ্ল্যাট হয়ে ভাড়া থাকে, আর সেখানেই শিশির সাহেব ওর সাথে থাকেন। আজ উনি ওকে বাড়িতে আনিয়ে নিলেন। আসার পর থেকেই দুজন যেখানে সেখানে অশ্লীলতা করছে, আমাকে যেন চোখেই পড়ছে না ওনাদের। এদিকে ওনাদের সকল কাজ আমাকে দিয়ে করাচ্ছে। দুজন মুভি দেখছেন একসাথে, অঙ্গাঅঙ্গি করে বসে আছে। এটা ওটা খাচ্ছে আর একটু একটু করে ফ্লোরে ফেলছে। আমাকে বলছে পরিষ্কার করতে, আমিও করছি। একে অপরকে কিস করছে, তাও খোলামেলা। আমার যেন লজ্জায় মাথা পড়ে যাচ্ছে। দুজন চাইলে তারা একান্তে রুমে করতে পারতো। আমাদের দেশের কিছু লোক আছে যারা শুধু নিজেদের প্রাধান্য দিতে গিয়ে আর আধুনিকতার ছোঁয়ায় মিশতে গিয়ে বাংলা সংস্কৃতি মানেই ভুলে গেছে। বাংলাদেশে থাকাকালীন নিজেদের মধ্যে ভিনদেশী স্বভাবের সূচনা করে থাকে। তাই আমিও ওনাদের সামনে থাকলাম না, আড়ালে চলে গেলাম। হয়তো দুজন আমাকে দেখিয়েই এমনটা বেশি করছিল। যেহেতু আমি গরিব, আমার নেই কোনো জন্ম পরিচয়। সবার হয়তো এমনটাই হয়, ভালো লাগা বা খারাপ লাগা। আমার মতো মেয়েদের থাকতে নেই। এমন মানুষকে তো সবাই শুধু তুচ্ছ তাচ্ছিল্য আর অসম্মান করতেই পছন্দ করে। সন্ধ্যা হতে না হতেই দুজন রুমে ঢুকে গেল। আমি একা বসে আছি নিচে। কালকে সকালে একটা ইন্টারভিউ দিতে যাব ভাবছি, ওটাও পিয়নের পোস্টে। নিজের জন্য যখন কিছু করতে পারিনি, তবে কি হলো, নিজের বাচ্চার জন্য হলেও তো এখন নিজেকে সক্ষম করতে হবে। এভাবে পরনির্ভরশীল হয়ে আর থাকা চলে না। অনেকক্ষণ পর ওনারা বেরিয়ে এলেন। দুজনকে দেখেই মনে হলো গোসল সেরে বেরিয়েছেন।
দুজন এসে রাতের খাবারের আবদার করলো, আমি তাই দিলাম। খাওয়ার অনেকক্ষণ পর দুজন বেরিয়ে এলো দুটো ব্যাগ নিয়ে। শিশির সাহেব আমাকে বললেন, ওই মেয়ে, আমরা দুই দিনের জন্য বেড়াতে যাচ্ছি, বাড়ি আসবো না। মা বাবা ফোন করলে বলবি আমি গুরুত্বপূর্ণ কাজে রাঙামাটি গিয়েছি। আমি উত্তরে মাথা নাড়ালাম। দুজন চলে গেল। রাতে বসে নিজের ডায়েরিতে কিছু লেখালেখি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ইন্টারভিউটা দিয়ে আসলাম। ভালোই হলো ইন্টারভিউটা। ওনারা বললেন পরের দিন জানানো হবে ইন্টারভিউয়ের রেজাল্ট। তার জন্য ওনারা আমার নাম্বার চাইলেন। আমার কাছে কোনো ফোন নাম্বার নেই। শারহান সাহেবের দেওয়া ফোন আমি ওনারই রুমে রেখে এসেছি। ওনার দেওয়া আর কিছুই সাথে আনিনি আমি, গর্ভের এই অংশটা ছাড়া। তাই তাদেরকে বললাম আমার ফোন নেই। ওনারা বললেন পরের দিন অফিসে এসে খোঁজ করে নিতে। আমি চলে এলাম। আসার পথে হঠাৎ দেখতে পেলাম এক জায়গায় বিভিন্ন কবিতা এবং ছোট গল্পের প্রতিযোগিতা চলছে। উপস্থিতি বসে কবিতা বা ছোট গল্প লিখতে হবে প্রতিযোগিতাতে। যে কেউ অংশ নিতে পারবে এখানে। আমার তো লেখালেখি করার খুব শখ বরাবরই, তাই ঢুকে গেলাম সেখানে। প্রতিযোগিতা শুরুর দিকে ছিল, তাই অংশ নিতে পারলাম খুব সহজে। হারা জেতা আমার কাছে কিছুই না, লিখতে ভালো লাগে তাই অংশ নিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ফার্স্ট প্রাইজ পেয়ে গেলাম। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন, বেশিরভাগই সাহিত্যিকরা, বিভিন্ন বই প্রকাশনার লোক ওনারা। আমি বোরখা আর নেকাব পরিহিত, তাই আমার শ্বশুর সাহেবের পরিচিত কেউ এখানে থাকলেও আমাকে হয়তো চিনবে না। মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো ফার্স্ট প্রাইজ তুলে দেবেন মিরাজ মির্জা। মিরাজ পাবলিকেশনের মালিক। অতঃপর উনি আমার হাতে পুরস্কার তুলে দিলেন। এই প্রথম এত লোক সমাগমে সম্মাননা আনার পালা ছিল আমার। তাই কেমন যেন লাগছিল, হাত পা যেন চলছিল না জড়তায়। কোনরূপ নিজেকে এগিয়ে নিলাম। পুরস্কারটা হাতে নেওয়ার পর মিরাজ সাহেব আমাকে উদ্দেশ্য করে মাইকে বলেন, তো মিস আরোহী, আপনি এই পুরস্কার পেয়ে কেমন অনুভব করছেন তা সবাইকে কি বলতে চাইবেন? আমি উত্তরে শুধু মাথা নাড়িয়ে মানা করলাম, চোখ নিচু করে। অতঃপর ছুটে চলে আসলাম ওখান থেকে। সবাই হয়তো অবাক হয়ে দেখছে আমাকে, তবে আমার খেয়াল কোনো দিকেই নেই। আমি এক ছুটে বাইরে চলে এলাম। বাড়ির রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসছি। রিক্সা ভাড়া নেই আমার কাছে। কোনোরূপ গাড়ি ভাড়া জোগাড় করছিলাম আর কি, যাতে অনেকটা রাস্তা পায়ে হাঁটা পড়লো আমার। প্রতিযোগিতায় যাওয়াও সন্ধ্যা হয়ে গেল। আমি হেঁটে হেঁটে বাড়ি আসছি, তখনই হঠাৎ কোথাও থেকে আমার সামনে চলে এলেন শারহান সাহেব। ওনাকে দেখে আমি মাথা নিচু করে পাশ কাটিয়ে যেতে লাগলাম। উনি খপ করেই আমার হাতটা ধরে নিলেন। আমি অসহায় চাহনিতে তাকালাম ওনার দিকে। উনি তেজি স্বরে বললেন, ভেবো না, তোমাকে দেখার জন্য এসেছি এখানে। এই শারহান নিজেকে ঠিকই সামলে নিবে। তুমি যখন জীবনে এগিয়ে গিয়েছো, আমারও যথেষ্ট অধিকার আছে জীবনে এগিয়ে যাওয়ার। শুধু এটা জানাতে এসেছি যে আমিও বিয়ে করছি ঈশানাকে। আগামী পরশু দাওয়াত রইল তোমার। কথাগুলো বলে উনি আমার হাতটা ছেড়ে দিতে যেতে লাগলেন। আমি ছুটে গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ফুপিয়ে কান্না করে বলতে লাগলাম, আপনি এমনটা করবেন না দয়া করে। বিশ্বাস করেন আমি কিছুই করিনি। আমাকে জোর করে মেরে ধরে বিয়ে দিয়েছে ওরা। আর যার সাথে আমার বিয়ে হয়েছে উনি এখনো আমার পাশে বা কাছে আসেননি। আমার স্ত্রী মানেন না উনি। আর আমার পাশে আসতে চাইলেও আমি আসতে দিব না ওনাকে, কারণ আমি শুধুই আপনার। আপনি ছাড়া আর কারোর কথা আমি ভাবতেও পারি না। আমাকে নিয়ে চলেন না এখান থেকে আপনার সাথে। কথাগুলো শুনে এক পলকের জন্য শারহানের মনটা মোচড় দিয়ে উঠল আরোহীর জন্য। আরোহীর জড়িয়ে ধরে থাকা বারবার আগের সেই সুখময় দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে শারহানকে। পারছে না যেন তাকে নিজের থেকে দূরে সরাতে। ইচ্ছে করছে তাকে বুকের সাথে জড়িয়ে নেয়, তবে তাও করতে পারছে না। পারল না শারহান। নিজেকে কোনরূপ দমিয়ে আরোহীকে ছাড়িয়ে নিল নিজের কাছ থেকে। অতঃপর কান্নায় ধরে আসা কণ্ঠে বলল, তুমি আমাকে হারিয়ে ফেলেছো আরু, আর কখনোই তুমি আমায় ফিরে পাবে না। কথাটা বলেই হুটহাট শারহান চলে গেল। উনি চলে গেলে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলাম আমি।
বাড়ি ফিরে এসে শান্তি পাচ্ছে না সারহান। আরোহীর অসহায় সেই চাহনি, বলা শেষ সেই কথাগুলো বড্ড বেশি বিরক্ত করছে ওকে। আরোহীর বলা কথাগুলো তো সত্যও হতে পারে, এমনও তো হতে পারে কেউ ওকে ফাঁসাচ্ছে। ও কিছু করেনি, ও তো বরাবরই ভীতু সরল, ওকে ফাঁসানো তো সোজা। কিন্তু সেই প্রমাণগুলো কিভাবে মিথ্যা মেনে নিবে সারহান? সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। আজ সারা রাতেও ঘুম হলো না সারহানের। চোখ বুঝলেই যে দেখে শুধু আরোহীর চেহারা। সত্যি কি পারবে সে নিজেকে গুটিয়ে নিতে? আদৌ কি পারবে আরোহীকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে? বাড়ি এসে কান্না করতে করতে কখন ঘুমিয়েছিলাম জানি না। খুব ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাইরে হাঁটতে বেরোলাম। খুব মনে পড়ছে ওনার কথা। এভাবে ভোরে উঠে কত হেঁটেছি ওনার হাত ধরে। উনি পাশে থাকাকালীন পৃথিবীর কোনো বাজে শক্তি আমার দ্বারের কাছেও ঘেঁষতে পারেনি। উনি যে আমার ঢাল ছিলেন, আমার পরিবারের যাতে আমার উপরে কোনো প্রকার অত্যাচার না করে তার জন্য তাদের প্রতি মাসেই অনেক টাকা দিতেন উনি। যেদিন থেকে জানতে পারলেন ওরা আমার উপরে অত্যাচার করে, সেদিন থেকেই আমাকে তাদের থেকে আগলে রাখতে শুরু করলেন। বলেছিলেন বিয়ে করে ঘরে তুলবেন, তবে আমিই মানা করি, কারণ ওনার মা এতে কখনোই রাজি হতেন না। আমি জানি উনি ওনার কথা ঠিকই মানিয়ে নিতেন, তবে আমি চাইনি আমার জন্য ওনার মা ছেলের সম্পর্ক নষ্ট হোক। সঠিক একটা সময়ের অপেক্ষা করতে বললাম। অবশেষে উনি আমায় বিয়ে করেন লুকিয়ে। আমার ঘরে আমায় থাকতে দিতেন না। উনি যেহেতু আমার পরিবার ওনার কাছ থেকে বিপুল টাকা পেত, তাই ওনার সাথে কোথাও যাওয়া বা থাকা নিয়ে ওরা আমায় কিছুই বলতো না। আমি ওনার সাথে ওনার ফার্ম হাউসে থাকতাম। কখনো কখনো উনি আমাকে নিজের ঘরে নিয়ে যেতেন, তবে কেউ জানতো না সেখানে আমাদের বিয়ের বিষয়ে। ওই ঘরের কেউ আমাকে তেমন পছন্দ করতো না, শুধু ওনার বোন আর দিদু ছাড়া। উনি জিনিসটা জানতেন, তাই আমাকে ওখানে বেশি সময় থাকতেও দিতেন না। যত সময় থাকতাম উনি আমায় চোখে চোখে রাখতেন। ওনার কাছে পুরো পৃথিবী একদিকে ছিল আর অন্যদিকে আমি। তবে কি হয়ে গেল? নিষ্ঠুর পৃথিবী যে দূর করে দিল ওনাকে আমার থেকে। উনি অন্য কারো হয়ে যাবেন ভাবলেই যেন বুকটা মোচড় দিয়ে উঠছে। ওনাকে যে অন্য কারোর সাথে কখনোই মেনে নিতে পারবো না আমি। কি হবে এখন আমার আমার অনাগত বাচ্চাটার? তবে আমার যে আর কিছুই করার নেই। আমার ভালোবাসার টান যদি সত্যি হয়ে থাকে, তবে ওনাকে ফিরে আমার কাছে আসতেই হবে। কেউ আটকাতে পারবে না, কারণ কেউ থাকুক বা না থাকুক, পরম করুণাময় আল্লাহ তাআলা অসহায়ের সাথে থাকেন সব সময়। চোখ মুছে বাড়ি চলে এলাম। একটু পর আবার সেই অফিসে গিয়ে জানতে হবে আমার জবটা কি আদৌ হয়েছে। অফিসে বসে আছে সারহান, তবে কোনো রকম আরোহীর স্মৃতি মুছে ফেলতে পারছে না মন থেকে। শত কাজের মধ্যেও আরোহীর স্মৃতি ওকে টানছে। পারছে না আর আরোহীর দূরত্ব সহ্য করতে। অনেকগুলো ফাইল নিয়ে বসেছিল, কিন্তু কিছুতেই সেগুলোতে মন বসাতে পারছে না সারহান। অবশেষে বিরক্ত হয়ে ফাইলগুলো ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল কেবিন থেকে। তখনই কারোর কথা কানে এলো ওর। তখনকার ওখানকার ক্লিনিং কাজকে নিয়োজিত আবুল আলী, আধ বয়সী এক লোক। ওই লোকটার সাথে আরোহীর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লোকটা ওকে মেয়ের মতোই দেখত। লোকটার বাড়ি নাকি আরোহীদের বাড়ির পাশেই। লোকটা সেখানের আরেকজন ক্লিনিং কর্মচারী লুৎফা বেগমের সাথে কথা বলছেন। লুৎফা বেগমও আরোহীকে বেশ পছন্দ করত। দুজনের কথোপকথন এমন ছিল, আবুল ভাই, আরোহীর খবর কি? কেমন আছে ও? জানি না রে বোন, ওই খারাপ লোকগুলো ওরে মাইরা জোর কইরা কারোর সাথে বিয়া দিয়া দিছে। এরপর থেকে ওর আর কোনো খবর পাই না। লোকটার কথা শুনে সারহান হতভম্ব হয়ে গেল। তড়িঘড়ি করে গেল বাড়িতে, সোজা ঢুকলো ইতির রুমে। সোজা প্রশ্ন করলো সারহান ইতিকে, ইতি, আরোহীর কোনো খবর আছে তোমার কাছে? সব খবর আছে ভাইয়া, তবে ওর খবর দিয়ে তোমার কি প্রয়োজন জানতে পারি? ভাইয়ের সাথে কথা বলার ম্যানারটুকু ভুলে গেছো ইতি? ভুলিনি ভাইয়া, তোমাকে যথেষ্ট সম্মান করতাম আমি,
তবে এখন তো তুমি আগের ভাইয়া রয়ে যাওনি, যে একটা সরল বোকা ভীতু অসহায় মেয়েকে এইভাবে অপমান করতে পারে, তাকে মাঝ রাস্তায় এইভাবে ছেড়ে দিতে পারে। তাকে আর যাই হোক সম্মান দেখানো যায় না? ইতি, চিৎকার করে ইতির নাম নিয়ে তার উপরে হাত ওঠাতে গিয়ে থেমে গেল সারহান। ইতির চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। সারহান এবার নিজেকে সামলিয়ে হাত নামিয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো আবার, দেখো ইতি, আমাকে রাগিও না। আমি শুধু আরোহীর অবস্থা সম্পর্কে জানতে চাই। আমি এমনিতেই যে কোনোভাবে ওর খোঁজ নিতে পারবো। তুমি ভালোই জানো কথাটা, কিন্তু তুমি ওর খোঁজ রাখো, ওর ভালো চাও, আর সত্য সন্ধান আমি তোমার কাছেই পাবো। তাই তোমাকে জিজ্ঞাসা করছি, ওর বিয়ের বিষয়ে কিছু জানো তুমি? বেশি কিছু জানি না ভাইয়া, তবে ও চলে যাওয়ার পর ওর খোঁজ নিয়ে জানতে পারি ওর ঘরের লোক ওকে মেরে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শুনে হাতের মুঠো শক্ত হয়ে এলো সারহানের। অতিরিক্ত রাগে বেরিয়ে গেল কোনোথাও হনহনিয়ে। অনেকক্ষণ পর বাড়ি এলো সারহান। সারা বাড়িতে সাজসজ্জা চলছে। কাল এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে। সারহান বলেছিল কোনো অনুষ্ঠান সে চায় না বিয়েতে, সাদাসিধে ভাবে হবে। তবে মালিশা খান তার একমাত্র ছেলের বিয়েতে অল্প করে হলেও জাঁকজমক না করে শান্তিতে থাকতে পারছেন কই? চারিদিকেই শোরগোল। এইদিকে সারহানকে ঘেরাও করে আছে আরোহীর স্মৃতি। কোনো প্রয়োজনে একটা ড্রয়ার খুললে হঠাৎ সেই ফোনটা দেখতে পায় সারহান, যেটা সে আরোহীকে দিয়েছিল। আরোহী সেটা নিয়ে নেয়নি। এমনকি ও যা যা আরোহীকে দিয়েছিল সব কিছুই আরোহী রেখে গেছে, যেগুলো প্রতিনিয়ত আরোহীর কথা মনে করিয়ে দেয় ওকে। আরোহী যদি সত্যি টাকার লোভী হতো তবে এগুলো ছেড়ে যেত কেন? আরোহীকে চিনতে কি তাহলে ভুল হয়ে গেল? কিন্তু প্রমাণগুলো কিভাবে অদেখা করবে সারহান? জবটা হয়ে গেল আমার, আগামী পরশু থেকে জয়েন করতে হবে বলা হয়েছে। আসার সময় একটা ঘরও দেখে আসলাম। মাসিক বেতনে সেখানকার ভাড়া দিয়ে নিজের খরচটাও চালিয়ে নিতে পারবো। তাই এখান থেকে চলে যাব ভাবছি। তবে আজ না, আগামীকাল। কারণ ঘর মালিক আগামীকাল থেকেই যেতে বলেছেন। তাছাড়া শাশুড়ি মায়েরাও আরো 2 দিন থেকে আসবেন জানালেন। এদিকে উনি আসলে কাল আসতে পারেন যতটুকু জানি। তবে উনি আসলেও তো থাকবেন না আমার ধারের কাছে, তাই চলে যেতে পারবো খুব সহজেই। সব গুছিয়ে নিলাম নিজের। শুয়ে আছি বিছানায়। লেখার ডায়েরিটা কাল থেকে খুঁজে পাচ্ছি না। সাথে করে নিয়ে গিয়েছিলাম কালকে, তবে আজ আসার পর আর খুঁজে পাইনি। তাই শুয়ে আছি বিছানায়। খুব মনে পড়ছে ওনার কথা। কালকে ওনার বিয়ে। উনি কি সত্যি ঈশানাকে বিয়ে করে নেবেন? পারবেন আমাকে ভুলে যেতে? পেটে হাত রেখে বলতে লাগলাম আমি, জানো, তোমার বাবা তোমার মাকে অনেক ভালোবাসে। শুধু একটু অভিমান করে আছে তোমার মায়ের সাথে। তবে একদিন তোমার আর তোমার মায়ের কাছে ঠিকই ফিরে আসবেন উনি, দেখে নিও। আর যদি না আসেন তবে তোমার মা তোমার ভরণ পোষণের কখনো কোনো কমতি রাখবে না। তুমি শুধু সুস্থভাবে মায়ের কাছে চলে আসো। কথাটা বলতে বলতে গলা ধরে এলো আমার কান্নায়। শব্দ করে কাঁদতে লাগলাম। সারহানও শুয়ে আছে বিছানায়। আরোহীর ফোনটা বুকের সাথে লেপ্টে ধরে আছে, যেন ওতে আরোহীর ছোঁয়া অনুভব করতে পারছে সে। ওকে এত দূর করে দিয়েও ওর থেকে একটুও দূর হতে পারছে না সারহান। কখনো আরোহী ছাড়া কোনো মেয়ের দিকে তাকায়নি সে। তবে আজ কি পারবে তার জায়গায় অন্য মেয়েকে বসিয়ে দিতে? পারবে কি অন্য কাউকে জীবনের ভরে নিতে? কথাগুলো ভাবতে গিয়ে সারহানের নেত্রকোণ বেয়ে জল গড়িয়ে আসলো। মনে পড়তে লাগলো আরোহীর সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। সারহানের আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর আরোহীর লজ্জায় শিহরিত হয়ে গিয়ে চোখটা বন্ধ করে সারহানের শার্ট খামছে ধরা, যা দেখে সারহানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠত। আরোহীর সারাদিন বোকা বোকা বলা কথাগুলো, যা সারহান বিমোহিত হয়ে তাকিয়ে কান ভরে শুনত। অল্প ভয় পেয়ে এসে সারহানকে জড়িয়ে ধরা, বাচ্চাদের মতো হুটহাট করে কান্না করে দেওয়া, সবকিছুই বড্ড পেরেশান করে তুলেছে এবার সারহানকে। ও আরোহীকে ভুলতে পারবে না কখনোই, এটাই সত্য। ও তো আরোহীকে সত্যিই ভালোবাসে।
তবে যে সত্য ভালোবাসার উপরে অবিশ্বাস ভর করে আছে তা দেখা হচ্ছে না শারহানের। দুই দিকে দুইটা হৃদয়ের প্রেম দহনে জ্বলছে, দুজন যে দুজনেরই ভালোবাসার কাঙাল হয়ে আছে। হবে কি তাদের এই কাঙালির অবসান? আজ আমার স্বামীর বিয়ে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আজ সে হয়ে যাবে অন্য কারো, সংসার করবে অন্য কাউকে নিয়ে, সুখে থাকবে স্ত্রী সন্তান নিয়ে, আর ওনার ভালোবাসার কাঙাল হয়ে থাকবো আমি আর আমার সন্তান। মন থেকে কথাটা সরছেই না। উনি কি পারবেন আমাকে ভুলে যেতে, অন্যকে জীবনে ভরে নিতে? বড্ড বিরক্ত করছে আমার ভাবনাটা। চোখ থেকে আজ জল সরছেই না। খুব ইচ্ছে হলো ওনাকে ফোন করি। বাড়িতে শাশুড়ি মা একটা বাটন ফোন রেখে গেছেন বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। অনেক ভাবনার পর ওনার নাম্বারে একটা কল করেই বসলাম। কয়েকবার রিং হবার পর উনি ধরে নিলেন কলটা। অপর পাশ থেকে চির পরিচিত কাঙ্ক্ষিত সেই গলা ভেসে এলো। মুখ টিপে আমার কান্নার আওয়াজ দমিয়ে নিলাম। কলটা ধরে দুবার হ্যালো বলল শারহান, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। তবে আচমকা এক অনুভূতি মোচড় দিয়ে উঠল বুকে। এ যে সেই যার অস্তিত্ব শারহানের অস্তিত্বের সাথে মিশে আছে। তাকে চিনতে কখনো ভুল হতে পারে না শারহানের। চোখে আবারও জল খেলা করতে শুরু করলো তার, কিন্তু নিজেকে দমালো। কণ্ঠে এক রাশ অভিমান টেনে এনে জিজ্ঞাসা করে বসলো, কেন ফোন করেছ? আমিও পারলাম না আর নিজেকে আটকাতে। কান্না করতে করতে অনেকটা অভিমান নিয়েই বললাম আমি, কেন বিয়ে করছেন আপনি? এই ছিল আপনার ভালোবাসা? আপনি না বলেছেন জীবনে যত যাই হয়ে যাক আমার জায়গায় কখনো কেউ পাবে না, আপনি আমাকে কখনো ছাড়বেন না? তবে এবার কি হয়ে গেল? ফিকে হয়ে গেল আপনার ভালোবাসা? কথাগুলো বড্ড আঘাত করলো আবারও শারহানের মনে। তার আরুর একমাত্র অধিকার খাটানোর জায়গা যে তার কাছেই ছিল, আজও তার আরু তার উপরেই অধিকার খাটাচ্ছে। ভেতরে জেগে উঠতে চলেছে যে আবারও সেই চিরপরিচিত ভালোবাসার অনুভূতিগুলো। শারহানের মনের আঘাতের পরিমাণটা আরো প্রখর করে দিল আরোহীর বলা আচমকা এক বাণী, ভালোবাসি আপনাকে খান সাহেব। আবেগ আর দমিয়ে রাখতে ব্যর্থ হলো শারহান, যার ধরা দিতে নারাজ হলো আরোহীর কাছে। চট করেই ফোনটা কেটে দিল। চোখ বেয়ে বেরিয়ে আসলো তার জল। আরোহী বরাবরের মতোই লজ্জাবতী, এই দিকটাই যেন শারহানকে খুব বেশি করে ওর দিকে টানত। আরোহীর মুখে ভালোবাসি বলানোর জন্য কত না ফন্দি করতো শারহান, তবে অতি লজ্জার দরুন তা কখনোই বলতো না আরোহী। চেষ্টায় বিফল হয়ে যখন শারহান অভিমান করে যেত তখন ওর কানের কাছে এসে চুপটি করে বলতো আরোহী, ভালোবাসি আপনাকে খান সাহেব। ভালোবাসার যে বাণীটাই শারহানকে ঘায়েল করার জন্য যথেষ্টই ছিল। তবে কি থেকে কি হয়ে গেল? যাকে ছাড়া কখনো বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারে না শারহান, তাকেই আজ এত দূর করে দিচ্ছে নিজে থেকেই। হঠাৎ দরজায় নখ পড়ল। চোখ বুজে নিল শারহান। মালিশা খান তার জন্য বিয়ের শেরওয়ানি নিয়ে এসেছেন। শারহান, বাবা আমার, জানো না আমি কত খুশি আজ। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এই নাও শেরওয়ানি, পরে রেডি হয়ে নিও সময় মতো। মালিশা খান অতি খুশিতে শেরওয়ানিটা ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। শারহান শেরওয়ানিটা হাতে নিয়ে তাতে হাত বোলাতে লাগলো। মনে পড়ে গেল তার আর আরোহীর বিয়ের দিনের কথা। সেদিন কেউ তাদের বিয়ের কথা না জানলেও সে বিয়েতে কোনো কমতি রাখতে চায়নি শারহান। আরোহীকে একটা লেহেঙ্গা দিয়েছিল সে। বিয়ের সেই লেহেঙ্গাতে আরোহীকে দেখে আবারও আরেক দফা যে তার প্রেমে পড়েছিল শারহান। বিয়ের গহনা দিয়ে নিজের হাতে সাজিয়েছিল তার প্রেয়সীকে, নিজেও বর সেজেছিল তার প্রেয়সীর জন্য। কবুল বলে তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল সত্য ভালোবাসার টানে। শারহান তো সেই দিনই আরোহীর হয়ে গিয়েছিল চিরতরে। ওর ইহকাল পরকাল লেখা হয়ে গিয়েছিল আরোহীর নামে। তবে সেখানে কিভাবে অন্য কারো নাম বসিয়ে দিতে পারে শারহান? কিভাবে আপন করে নিতে পারবে অন্য কাউকে? অন্য কাউকে কবুল করতে গিয়ে কি তার অধর যুগল কেঁপে উঠবে না?
উনি ফোন কাটতেই আরেক দফা হুমড়ি খেয়ে পড়ে কেঁদে উঠলাম। হয়তো এখানেই ছিল আমাদের সত্য প্রেমের পথ চলা। সামান্য অবিশ্বাসে শেষ করে দিল সবকিছু, হারিয়ে দিল আমার সত্য ভালোবাসাকে। জিতে গেল বদ লোকগুলো, হেরে গেলাম আমি, আর রইল না আমার কোনো আশা সারহান সাহেবের কাছ থেকে। পরাজিত হলাম আর ভালোবাসার সংগ্রামে। হয়তো আমার আর কোনো প্রয়োজন নেই ওনার। এইদিকে আমার ওনার যথেষ্ট প্রয়োজন হলেও আমি অসহায়। নিজেকে নিজেই সহায় বানাতে হবে। মুছে নিলাম চোখের জল, উঠে দাঁড়ালাম। আজ সন্ধ্যার পর বাড়ির মালিক বলে যেতেন পরিবার নিয়ে বাড়ির মালিক কোথাও বেড়াতে গিয়েছেন, আজ সন্ধ্যার পর আসবেন, তাই সন্ধ্যার পর যেতে বললেন। যতটুকু জানি আজ সন্ধ্যার পর ওনার বিয়ে। সন্ধ্যা হতে আর বেশি সময় নেই। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে ততই মনের ব্যথা বেড়ে চলছে। কেন এমন নিরুপায় হয়ে পৃথিবীতে এলাম? বেঁচে থাকার কোনো ইচ্ছা বা শক্তি আমার নেই, তবে একটা সতেজ প্রাণকে নিজের হাতে মারারও যে ক্ষমতা নেই আমার ভেতর বেড়ে ওঠা এই অংশের জন্য। এখন থেকেই আলাদা একটা টান সৃষ্টি হয়ে গেছে আমার মনে। হয়তো একেই বলে নারীর টান। নিজের ভেতর একটা অস্তিত্ব বেড়ে ওঠার অনুভূতি, মা হবার অনুভূতি যে কত সুখময় হয় তা কোনো বাক্য বলে শেষ করার মতো নয়। মরে যাওয়ার হাজারটা কারণ থাকলেও বেঁচে থাকার এই একটা কারণই যথেষ্ট আমার কাছে। মাগরিবের আজান হলো, নামাজ পড়ে নিলাম, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। শিশির সাহেব হয়তো আজ আর আসবেন না, হয়তো মা বাবারা 2 দিন নেমে আসবেন বলেই উনিও তাড়াহুড়ো দেখাচ্ছেন না আসার জন্য। আমারও ভালোই হলো, ঘরটা তালা দিয়ে চাবিটা বাইরের কিছুতে রেখে যাব ভাবছি। ওনারা ঘর একা রেখে গেলে কোথাও চাবি রাখতেন, তা আমি নিজেই জানতাম, ওখানেই রাখবো। এটা ভেবে রওনা দিলাম, কিন্তু দরজা খোলার আগেই কলিং বেল বেজে উঠল। আমি চমকে গেলাম, এখন আবার কে আসলো? আমি ব্যাগটা লুকিয়ে জিজ্ঞাসা করলাম, কে? উত্তরে শিশির সাহেব বললেন, দরজা খোলো। আমি ওনার স্বর অনেকটা কেমন শোনালো, কিন্তু উনি হঠাৎ করে চলে আসলেন কেন? আর কিছু না ভেবে আমি দরজা খুললাম। উনি দাঁড়িয়ে আছেন বাইরে, দেখেই মনে হচ্ছে নেশা করে এসেছেন উনি। কেমন যেন উস্কো খুস্কো হয়ে আসেন। উনি কিছু না বলেই আমাকে পাশ কাটিয়ে ঢুকে গেলেন সোজা ওপরে। ওনার হাঁটার ভঙ্গি অগোছালো, নেশা করলে যেমনটা হয়। আমি সেখানে সেভাবেই দাঁড়িয়ে রইলাম অল্পক্ষণ। তারপর ভাবলাম, উনি বাড়িতে এসে গেছেন, ভালোই হলো। ঘর দেখবেন উনি। তালা চাবি ওখানে টেবিলে রেখে আবারও ব্যাগ নিয়ে বেরোবো, তখনই ওনার রুম থেকে ওনার ডাক পড়ল, ওই স্টুপিড, এইদিকে আয়। উনি আমাকে ডাকছেন কেন কে জানে, তবে আমিও যাওয়াটা জরুরি মনে করলাম। হয়তো কোনো দরকারে তাই ডাকছেন। গেলাম আমি সেখানে। গিয়ে দেখলাম পুরো ঘর অগোছালো করে রেখেছেন উনি। নিজের গায়ের শার্টও খুলে ফেলে দিয়েছেন, শুধু একটা প্যান্ট পরে চিত হয়ে বিছানায় শুয়ে আছেন। সারাহান সাহেব ব্যতীত কাউকে কখনো আমি এমন খালি গায়ে দেখিনি। তাই ওনার ওইভাবে দেখতে কেমন যেন লাগলো আমার। সেই জন্য ওনার দিকে তাকালাম না, অন্যদিকে তাকিয়ে বললাম, কিছু চাই আপনার? পানি নিয়ে আয়, পাশে আয়। আমি পানি নিয়ে গেলাম ওনার কাছে, অন্যদিকে তাকিয়ে পানি ধরলাম ওনার সামনে। উনি উঠে বসলেন, আমার হাত থেকে পানি নিয়ে খেয়ে নিলেন। আমি চলে আসতে চাইলে উনি আমার হাতটা জাপটে ধরে টান দিয়ে নিজের সাথে বসিয়ে দিলেন। আমি টান দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। সারহান সাহেব ব্যতীত যে কারোর স্পর্শ আমার কাছে বিরক্তিকর, তাই উনি বললেন, হাত ছাড়ালি কেন ওভাবে? বস আমার পাশে। জানিস তুই, আজ আমার ব্রেকআপ হয়ে গেছে। ওনার কথায় আশ্চর্য হলাম আমি। বিয়ে ছাড়া ওনারা সম্পর্কে এতটা এগিয়ে গেলেন, আর এখন হুট করে ব্রেকআপ? এত এটাই হয়তো আজকালকার আধুনিক সম্পর্কগুলো। যাক, আমার আর কি করার আছে, আমি তো চলেই যাব। সব বদলাতে পারবো না। এমনটা করতে পারলে তো নিজের সম্পর্কগুলোই গুছিয়ে নিতাম অনেক আগে। তবে এখানে আর বসতেও মন চাইলো না আমার।